আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং চতুর্থ পর্বের ইলেকট্রনিক্স টেকনোলজির ছাত্রছাত্রীদেরকে স্বাগতম। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স টেকনোলজির চতুর্থ পর্বের ছাত্রছাত্রীদের জন্য বিষয়ের নাম নেটওয়ার্কস, ফিল্টার্স অ্যান্ড ট্রান্সমিশন লাইন্স, বিষয় কোড 66841। পাঠ পরিকল্পনা উপস্থাপনায় আমি মোহাম্মদ কামরুজ্জামান, ইনস্ট্রাক্টর ট্র্যাক ইলেকট্রনিক্স, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট, ময়মনসিংহ। বাংলাদেশের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স টেকনোলজির চতুর্থ পর্বের সরকারি এবং বেসরকারি যত পলিটেকনিক আছে, চতুর্থ পর্বের ছাত্রছাত্রীদের জন্য এই বিষয়টি, এই চতুর্থ পর্বের পাঠ্য নেটওয়ার্কস, ফিল্টার্স অ্যান্ড ট্রান্সমিশন লাইন্স, যেটা 66841। আজকে আমরা পড়ব অধ্যায় 11, 14তম ক্লাস আজকে চলতেছে, যেটা প্রতি বুধবার 8:30 হয়ে থাকে এই সাবজেক্টের ক্লাস। 11তম অধ্যায় আছে রেডিও ওয়েভের প্রপাগেশন। রেডিও ওয়েভের প্রপাগেশনে 11 নম্বর অধ্যায়ের নাম। এই অধ্যায়ে আছে আমাদের সিলেবাস অনুযায়ী 11.1 আছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের প্রকৃতি বৈশিষ্ট্য। 11.2 আছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের পোলারাইজেশন বৈশিষ্ট্য। 11.3 আছে রেডিও ওয়েভ প্রপাগেশনের রীতি। 11.4 আছে ফ্রিকোয়েন্সি, দূরত্ব ও প্রয়োগের উপর ভিত্তি করে রেডিও ওয়েভের শ্রেণী বিভাগ। 11.5 আছে গ্রাউন্ড, স্পেস এবং স্কাই ওয়েভ প্রপাগেশনের বৈশিষ্ট্য। 11.6 আছে সামারফিল্ড সমীকরণ ও গ্রাউন্ড ওয়েভ প্রপাগেশনের প্রভাব। 11.7 ওয়েভ প্রপাগেশনের উপর পরিবেশের প্রভাব। 11.8 স্পেস ওয়েভ প্রপাগেশনের ফিল্ড, লব্ধি ও রেঞ্জের বর্ণনা। আমরা সিলেবাস অনুযায়ী এই 8টা পয়েন্ট নিয়ে আজকে আলোচনা করব। তাহলে আমাদের 11 নম্বর অধ্যায় শেষ হয়ে যাবে এবং আগামী ক্লাসে 12তম অধ্যায় হবে আশা করি। তো আমাদের এই সিলেবাসে 12টা অধ্যায় আছে এই বইয়ে, নেটওয়ার্কস, ফিল্টার্স, ট্রান্সমিশন লাইনে। তো হয়তো আমাদের আর 2-3টা ক্লাস হবে। তাহলে আমরা মনোযোগ দিয়ে যদি শুনি, এবং এই ক্লাসটা আমি আগেই বলে রাখি, যদি কোনো সমস্যা হয় তাহলে এর পরবর্তী ক্লাসগুলোতে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি। যেহেতু আগামী সপ্তাহে আমার 12তম ক্লাসটা হয়ে যাবে, তবে সবাই প্রিপারেশন নিয়ে আসলে প্রশ্নগুলো আগামী ক্লাসে বা তার পরবর্তী আরও 1-2টা ক্লাস অতিরিক্ত নেওয়া হবে। তো যে চ্যাপ্টারটা মনে হবে যে ছাত্রছাত্রীদের কাছে একটু সমস্যা মনে হচ্ছে, যে বা বুঝতে কষ্ট হচ্ছে, বা তোমরা বাসায় মানে এই ক্লাস কমপ্লিট করার পরে বাসায় বোঝার চেষ্টা করেছো, যে ক্লাসটা তোমার এই 16টা ক্লাসের মধ্যে মনে হবে যেটা কঠিন, সেটা আমরা আবার দ্বিতীয়বার নিতে পারি যদি তোমাদের প্রশ্ন থাকে বেশি বা বুঝতে অসুবিধা হয়, তাহলে এটি ইনবক্সে জানিয়ে দিলে আমরা পরবর্তীতে এই ক্লাসটা আবার রিভিউ করার চেষ্টা করব। যাকে এখন আলোচনা করা যাক। 1.1 আছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের প্রকৃতি বৈশিষ্ট্য। এটা হলো যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আলোর বেগ, যার গতি 3 × 10⁻⁻⁷ শূন্য স্থানের মধ্য দিয়ে স্থানান্তরিত হয়। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে একটা পুকুরের পানির ঢেউয়ের সাথে তুলনা করা চলে। বলতেছে পুকুরের সৃষ্ট ওয়েভ লম্বিক তরঙ্গ, কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আর্থ তরঙ্গ, অর্থাৎ অসিলেশন প্রপাগেশন, এর দিকের সাথে সমানভাবে অবস্থান করে। নিচে একটি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের আর্থ তরঙ্গ চিত্র দেওয়া হলো। যেমন এই যে সিগন্যালটা আমাদের এই দিক দিয়ে এইভাবে যাচ্ছে, যেমন সাইন ওয়েভ আমাদের যেভাবে যায়, যে একটু আর মানে আমরা যেটা স্ট্রেট ভূমি বরাবর যেটা যায় ওইটা না হয় একটু আর তরঙ্গ, মানে একটু বাঁকানো তরঙ্গটা যায়, যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা ফ্রি পেজের মধ্যে এভাবে ছড়িয়ে পড়ে। তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আমরা আগে আলোচনা করছি যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা হচ্ছে কি, যে
কোনো ইলেকট্রিক্যাল সিগন্যালকে ট্রান্সমিটিং এন্টিনার মাধ্যমে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে রূপান্তর করে, যেটা ফ্রি প্লেস বা মুক্ত বাতাসে ছেড়ে দেওয়া হয়, শূন্য স্থানে যেটাকে ছেড়ে দেওয়া হয়, এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এইটা কি হয়, এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটাকে কি করে, আবার রিসিভিং এন্টিনা এটাকে রিসিভ করে শূন্য থেকে বা ফ্রি প্লেস থেকে, এটাকে রিসিভ করে ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তরিত করে। ইলেকট্রিক্যাল সিগন্যালটার ভ্যালুটা হয় কি রেডিও ফ্রিকোয়েন্সি, অর্থাৎ উচ্চমানের ফ্রিকোয়েন্সি সম্পন্ন। আর 11.2-তে আছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের পোলারাইজেশনের বৈশিষ্ট্য। তো পোলারাইজেশনের বৈশিষ্ট্য যে আমাদের তো বললাম যে এটা আলোর গতির বেগ রে অনুযায়ী যদি আমাদেরকে দুইটা বৃত্তের মতো ধরা হয়, যে সিগন্যালটা যেমন ওয়েভ ফিডমেট বা এখানে ফ্রি স্পেসে কোনো একটি নির্দিষ্ট কিছু থেকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ চারদিকে ছড়িয়ে পড়ে, অর্থাৎ চারদিকে ফ্রি প্লেস এন্টিনা থেকে চারদিকে যেভাবে ছড়িয়ে পড়ে। তো এখানে বলতেছে যে ওয়েভ ফ্রিমেট কিউ, ওয়েভ ফ্রিমেট পি, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। তাহলে পি রে, কিউ রে, পোয়েম ফোর্স, মানে এটা স্পেরিক্যাল ওয়েভ যে চিত্রটা, এটা স্পেরিক্যাল ওয়েভ, যে এই রেগুলো কি করে যেভাবে ছড়িয়ে পড়ে তরঙ্গ আকারে যে ছড়িয়ে পড়ে, এটার ব্যাখ্যাটা দিচ্ছে, ব্যাখ্যাটা নিচে দেওয়া আছে এখানে। যে বলতে চিত্র হতে যদি কিউ রে এর দৈর্ঘ্য পি রে এর দৈর্ঘ্যের দ্বিগুণ হয়, তখন নতুন জালকের ক্ষেত্রফল হবে পি ব্যাসার্ধের ক্ষেত্রফলের চেয়ে 4 গুণ বেশি। অর্থাৎ পি হচ্ছে ছোট বৃত্তটা যেটা ছিল, ওই ব্যাসার্ধের চাইতে ক্ষেত্রফলটা কি হবে, কি নতুন 4 গুণ বেশি হবে। প্রতি একক ক্ষেত্রফলে বিকিরিত পাওয়ারকে পাওয়ার ডেনসিটি বলে। প্রতি একক ক্ষেত্রফল বিকিরিত পাওয়ারকে পাওয়ার ডেনসিটি বলে। পাওয়ার ডেনসিটিকে 4 ভাগের 1 ভাগ কমে পরে যখন উৎস থেকে রে এর দূরত্ব দ্বিগুণ হবে। 1 ভাগ কমলে রে এর দূরত্ব কি হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে 4 ভাগের চেয়ে। 4 গুণ আছে, তখন হয়ে যাবে দ্বিগুণ। তো সুতরাং দেখা যায় পাওয়ার ডেনসিটি হবে সোর্স হতে রে এর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। একে ইনভার্স স্কোয়ার ল বলে, যেটা শূন্য স্থানের মধ্য দিয়ে সিগন্যাল রেডিয়েশনের জন্য কার্যকরী। এখানে আমরা গাণিতিকভাবে এটাকে বলা যায় যে পি সমান সমান পিটি 4πr², যেখানে পি হচ্ছে পাওয়ার ডেনসিটি এট এ ডিস্টেন্স অ্যান্ড আইসোট্রপিক সোর্স, আর পিটি হচ্ছে ট্রান্সমিটেড পাওয়ার। অর্থাৎ পি পাওয়ার ডেনসিটি, এটা হচ্ছে পি হচ্ছে ট্রান্সমিটেড পাওয়ার 4πr², আমরা বৃত্তের ক্ষেত্রফল অনুযায়ী যেটা জানি। তাহলে তারপর 11.3-তে আছে রেডিও ওয়েভ প্রপাগেশনের রীতি। বলছে বিভিন্ন ফ্রিকুয়েন্সি এর বিভিন্ন রেডিও ওয়েভ বিভিন্নভাবে প্রপাগেট করে। যে বিভিন্ন ফ্রিকুয়েন্সি রেঞ্জের বিভিন্ন রেডিও ওয়েভ, মানে রেডিও ওয়েভ উচ্চমানের ফ্রিকুয়েন্সি, যেগুলো রেডিও ফ্রিকুয়েন্সি, যেটা বিভিন্নভাবে প্রপাগেট বিস্তৃত হয়। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে যে সমস্ত স্থানে ট্রান্সমিটিং এন্টিনা হতে রিসিভিং এন্টিনাতে গমন করে তাদেরকে রেডিও ওয়েভের গমনের রীতি বলে। তার কিছু পদ্ধতি নিচে দেওয়া হলো। অর্থাৎ আমরা যেটা ট্রান্সমিটিং এন্টিনা হতে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ রিসিভিং এন্টিনায় গমন করে তাদেরকে রেডিও ওয়েভের গমনের, কারণ যখন আমরা ফ্রি প্লেস থেকে যে সিগন্যালটা আমরা ট্রান্সমিটিং এন্টিনাতে ট্রান্সমিট করতেছি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যখন রিসিভ করা হয়, তখন আমরা কি এই রেডিও ফ্রিকোয়েন্সিটাই রিসিভ করে থাকি। তো এই যে প্রপাগেশনের বিভিন্ন ফ্রিকোয়েন্সি কিভাবে প্রপাগেট করে, এই প্রপাগেশনটা হচ্ছে 2 ধরনের, বলতেছে গ্রাউন্ড ওয়েভ প্রপাগেশন, স্কাই ওয়েভ প্রপাগেশন। গ্রাউন্ড ওয়েভ প্রপাগেশন আবার হচ্ছে স্কাই ওয়েভ প্রপাগেশন। গ্রাউন্ড ওয়েভ প্রপাগেশনকে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সারফেস ওয়েভ প্রপাগেশন, আর একটা হচ্ছে স্পেস ওয়েভ প্রপাগেশন। তাহলে কি হলো, যে ফ্রিকোয়েন্সি যে বিভিন্ন ওয়েভের সিগন্যাল প্রপাগেট করে, প্রপাগেশনটা 2 ধরনের, গ্রাউন্ড ওয়েভ প্রপাগেশন, স্কাই ওয়েভ প্রপাগেশন। গ্রাউন্ড মানে ভূমি বরাবর যেটা হয়, স্কাই মানে মুক্ত আকাশের দিকে হয়। গ্রাউন্ড ওয়েভ প্রপাগেশনকে আবার 2 ভাগে ভাগ করা যায়, সারফেস ওয়েভ প্রপাগেশন, স্পেস ওয়েভ প্রপাগেশন। 11.4 আছে ফ্রিকোয়েন্সি, দূরত্ব, প্রয়োগের উপর ভিত্তি করে রেডিও ওয়েভের শ্রেণী বিভাগ। ফ্রিকোয়েন্সির উপর ভিত্তি করে রেডিও ওয়েভকে নিম্নলিখিত ভাগে ভাগ করা যায়, যেমন ভেরি লো ফ্রিকোয়েন্সি,
ভেরি লো ফ্রিকুয়েন্সি, যেটা নিম্নমানের ফ্রিকুয়েন্সি, এটা হচ্ছে ফ্রিকুয়েন্সি রেঞ্জ হচ্ছে 30 হার্টজ থেকে 30 কিলো হার্টজ। আমরা যে ভেরি লো ফ্রিকুয়েন্সি, এটা অন্য সাবজেক্টে আমরা পাবো, হয়তো ডিজিটাল ইলেকট্রনিক্স আমরা এটা পড়ে আসছি 3rd সেমিস্টারে, যে ভেরি লো ফ্রিকুয়েন্সি রেঞ্জ 30 থেকে 30 কিলো হার্টজ। 2 নম্বর আছে লো ফ্রিকুয়েন্সি, এটার ফ্রিকুয়েন্সি রেঞ্জ কত? 30 কিলো হার্টজ থেকে 300 কিলো হার্টজ পর্যন্ত। 30 কিলো হার্টজ থেকে 300 কিলো হার্টজ পর্যন্ত। 3 নম্বর হচ্ছে মিডিয়াম ফ্রিকুয়েন্সি, এটার ফ্রিকুয়েন্সি রেঞ্জ 300 কিলো হার্টজ থেকে 30 মেগা হার্টজ। তারপর হচ্ছে হাই ফ্রিকুয়েন্সি, যার ফ্রিকুয়েন্সি রেঞ্জ হচ্ছে 3 মেগা হার্টজ থেকে 300 মেগা হার্টজ। 3 মেগা হার্টজ থেকে 300 মেগা হার্টজ। অর্থাৎ এইখানে যে মিডিয়াম ফ্রিকুয়েন্সিটা আছে, এর ফ্রিকুয়েন্সি রেঞ্জটা হবে 300 কিলো হার্টজ থেকে 3 মেগা হার্টজ, 30 না হয়ে 3 হবে। আর এখানে হাই ফ্রিকুয়েন্সিটা যে রেঞ্জটা হবে 3 মেগা হার্টজ থেকে 300 মেগা হার্টজ। তোমরা এটা একটু সংশোধন করে নিও সবাই। ভেরি হাই ফ্রিকুয়েন্সি, এটার ফ্রিকুয়েন্সি রেঞ্জ হচ্ছে 3 মেগা হার্টজ থেকে 300 মেগা হার্টজ। 3 মেগা হার্টজ থেকে 300 মেগা হার্টজ, মানে একই রেটটা চলে আসছে, হাই ফ্রিকুয়েন্সি, ভেরি হাই ফ্রিকুয়েন্সি। তারপরে হচ্ছে এটা হচ্ছে কি এক্সট্রা হাই ফ্রিকুয়েন্সি, যার ফ্রিকুয়েন্সি রেঞ্জটা হচ্ছে 300 মেগা হার্টজ থেকে 3 গিগা হার্টজ। 300 মেগা হার্টজ থেকে 3 গিগা হার্টজ। তারপর হচ্ছে এক্সট্রা হাই ফ্রিকুয়েন্সি রেঞ্জ আবার 3 গিগা হার্টজ থেকে 30 গিগা হার্টজ। এটাও কি এক্সট্রা হাই ফ্রিকুয়েন্সির মতো পড়ছে। এক্সট্রা হাই ফ্রিকুয়েন্সি দুইটা রেঞ্জে আছে। তারপর হচ্ছে সুপার হাই ফ্রিকুয়েন্সি, যার ফ্রিকুয়েন্সি রেঞ্জ হচ্ছে 30 গিগা হার্টজ থেকে 300 গিগা হার্টজ। অর্থাৎ আমরা তো আগেই জানি যে হার্টস 10⁻³ হার্টসে 1 কিলো হার্টস, 10⁻³ কিলো হার্টসে 1 মেগা হার্টস, আর 10⁻³ মেগা হার্টসে 1 গিগা হার্টস। আমরা এগুলো সবাই জানি মোটামুটি। তাহলে তোমার ফ্রিকুয়েন্সি রেঞ্জ অনুযায়ী ফ্রিকুয়েন্সির উপর ভিত্তি করে নিম্নলিখিত ভাগ করা যায়। অর্থাৎ ফ্রিকুয়েন্সি বলতে ফ্রিকুয়েন্সির রেঞ্জের উপর ভিত্তি করে। তাহলে কি কি ভাগ করা যায়? যে ভেরি লো ফ্রিকুয়েন্সি, মিডিয়াম ফ্রিকুয়েন্সি, হাই ফ্রিকুয়েন্সি, ভেরি হাই ফ্রিকুয়েন্সি, এক্সট্রা হাই ফ্রিকুয়েন্সি, সুপার হাই ফ্রিকুয়েন্সি। পরীক্ষায় আসতে পারে। দূরত্বের উপর ভিত্তি করে রেডিও ওয়েভকে নিম্নলিখিত ভাগে ভাগ করা যায়। দূরত্বের উপর ভিত্তি করে সারফেস ওয়েভ, স্পেস ওয়েভ, স্কাই ওয়েভ। সারফেস ওয়েভ, স্পেস ওয়েভ এবং স্কাই ওয়েভ। 11.5 আছে গ্রাউন্ড, স্পেস এবং স্কাই ওয়েভ প্রপাগেশনের বৈশিষ্ট্য। গ্রাউন্ড ওয়েভ, নিচে একটি গ্রাউন্ড ওয়েভ প্রপাগেশনের চিত্র দেওয়া হলো। যেমন গ্রাউন্ড বরাবর সারফেস অফ দ্য আর্থ, পৃথিবীর যে সারফেসটা গ্রাউন্ডের বরাবর যেটা, এটা প্রথম হচ্ছে ডিরেকশন অফ প্রপাগেশন, যে প্রপাগেশনটা হচ্ছে যে সারফেস থেকে বিভিন্ন সিগন্যাল যাচ্ছে এবং আসছে, যেটা কি সাকসেসিভ ওয়েভ ফ্রন্টস, আর এটা হচ্ছে ইনক্রিজিং অ্যাঙ্গেল অফ টিল্ট, যে অ্যাঙ্গেল অনুযায়ী সারফেসের উপর যে সিগন্যাল আসছে। অর্থাৎ আমরা যখন কোনো সিগন্যাল থেকে ট্রান্সমিট করি তখন সিগন্যালগুলো যে সারফেস বরাবর যেভাবে ভূমির সাথে এসে অ্যাডজাস্ট হয়, ওই চিত্রটা দেখা যাচ্ছে যে গ্রাউন্ড ওয়েভ। গ্রাউন্ডে যখন প্রপাগেট হয়, কিভাবে সিগন্যালটা গ্রাউন্ডের সাথে প্রপাগেট হচ্ছে। যে সমস্ত ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ভূপৃষ্ঠ বরাবর গমন করে তাকে গ্রাউন্ড ওয়েভ প্রপাগেশন বলে। অর্থাৎ আমরা যখন যেটা ভূপৃষ্ঠ বরাবর বলতে ভূমির মাধ্যমে, ভূমির উপর দিয়ে যেটা করে সারফেসে ছড়িয়ে পড়ে তাকে গ্রাউন্ড ওয়েভ বলে। কারণ অনুভূমিক পোলারাইজড ওয়েভের ক্ষেত্রে বৈদ্যুতিক ফিল্ড অনুভূমিক দিকে সজ্জিত থাকে এবং ভূপৃষ্ঠের সাথে শর্ট সার্কিট সৃষ্টি করে। এটি মূলত ব্রডকাস্ট পদ্ধতিতে বা রেডিও কমিউনিকেশন এবং কোরেন্স এর ফ্রিকুয়েন্সির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমি আবার বলতেছি, যে সমস্ত ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ভূপৃষ্ঠ বরাবর গমন করে
তাকে গ্রাউন্ড ওয়েভ বলে, কারণ অনুভূমিক পোলারাইজড ওয়েভের ক্ষেত্রে বৈদ্যুতিক ফিল্ড অনুভূমিক দিকে সজ্জিত থাকে এবং ভূপৃষ্ঠের সাথে শর্ট সার্কিট সৃষ্টি করে। এটি মূলত ব্রডকাস্ট পদ্ধতিতে রেডিও কমিউনিকেশন এবং কোরেন্স এর ফ্রিকোয়েন্সি এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। স্পেস ওয়েভ, নিচে একটি স্পেস ওয়েভ প্রপাগেশনের চিত্র দেওয়া হলো, যেমন ট্রান্সমিটার, ডাইরেক্ট ওয়েভ, রিসিভার। তো এই ট্রান্সমিটার থেকে যখন কোনো সিগন্যাল ট্রান্সমিট হয় তখন এটা কি হবে, সোজাসুজি এই দিক দিয়ে যাবে, উপরের দিকে যাবে, গ্রাউন্ডের দিকে আসবে, মানে চতুর্দিকে তো একটা সিগন্যাল ট্রান্সমিট হবে, চতুর্দিক দিয়ে। তাহলে গ্রাউন্ডে যেটা আসতেছে গ্রাউন্ড থেকে রিফ্লেকশন হয়ে আবার রিসিভারে যাচ্ছে, আবার ডাইরেক্ট ওয়েভ রিসিভারে যাচ্ছে। তো এই যে তার ট্রান্সমিটটা, এটা হচ্ছে কি গ্রাউন্ড স্পেস ওয়েভ প্রপাগেশন, স্পেস ওয়েভ এন্টিনা টু এন্টিনা, স্পেস ওয়েভ প্রপাগেশন। এই স্পেস ওয়েভ প্রপাগেশন একটা ট্রান্সমিটিং এন্টিনাতে রিসিভিং এন্টিনাতে ওয়েভের দুভাগে প্রপাগেট করতে পারে। একটি হচ্ছে ট্রান্সমিটিং এন্টিনা থেকে সরাসরি রিসিভিং এন্টিনাতে সিগন্যাল প্রপাগেট করে, অপরটি হচ্ছে কি ট্রান্সমিটিং এন্টিনাতে সিগন্যাল বা ওয়েভ ভূপৃষ্ঠে রিফ্লেক্ট রিসিভিং এন্টিনাতে প্রপাগেট করে, আচ্ছা রিফ্লেক্ট হয়ে রিসিভিং এন্টিনা যায়। একটা ট্রান্সমিটিং এন্টিনাতে রিসিভিং এন্টিনাতে ইলেকট্রোম্যাগনেটিক শক্তি ট্রপোস্ফিয়ার এর মধ্য দিয়ে প্রবাহিত হলে সে ওয়েভকে স্পেস ওয়েভ প্রপাগেশন বলে। কি বলছে যে একটা ট্রান্সমিটিং এন্টিনা হতে রিসিভিং এন্টিনাতে ইলেকট্রোম্যাগনেটিক শক্তি ট্রপোস্ফিয়ার এর মধ্য দিয়ে প্রবাহিত হলে, অর্থাৎ ট্রপোস্ফিয়ার আমি বলবো পরে, হলে সে ওয়েভকে স্পেস ওয়েভ বলে। স্কাইওয়েভ মূলত আইনোস্ফিয়ারের মধ্যে সংগঠিত হয়। স্কাইওয়েভ মূলত আইনোস্ফিয়ারের মধ্যে সংগঠিত হয়। যে সমস্ত ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ রেডিয়েট হয়ে উপরের দিকে গমন করে এবং সেটা আইনোস্ফিয়ার গিয়ে পৌঁছায় এবং আইনোস্ফিয়ার থেকে প্রতিফলিত হয়ে আবার ফিরে আসে হবে, তাকে স্কাইওয়েভ প্রপাগেশন বলে। লো ফ্রিকোয়েন্সি এবং মিডিয়াম ফ্রিকোয়েন্সি সিগন্যাল আইনোস্ফিয়ার স্তর হতে প্রতিফলিত হয় বটে, কিন্তু দিনের বেলা এ সিগন্যালের লব্ধি এত কম থাকে যে ইহা যোগাযোগের জন্য খুব নগণ্য। সিগন্যাল ফ্রিকোয়েন্সি 10 থেকে 30 মেগাহার্টজ পর্যন্ত স্কাইওয়েভের সিগন্যাল যদি এত যথেষ্ট মানের হয় যে প্রায় কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত যোগাযোগ করা সম্ভব। যখন সিগন্যাল ফ্রিকোয়েন্সি খুব কম হয়, এর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয় এবং তরঙ্গ দৈর্ঘ্য দূরত্বের জন্য আয়োনাইজেশন ঘনত্বের পরিবর্তন বেশি হয়। সামারফিল্ড সমীকরণ ও গ্রাউন্ড ওয়েভ প্রপাগেশনের প্রভাব। কোনো ফিল্ডের শক্তি পরিমাপ বলতে বোঝায়, শক্তির পরিমাণ বলতে বোঝায় কোনো ট্রান্সমিটিং এন্টিনাতে কোনো নির্দিষ্ট দূরত্বে ফিল্ডের শক্তির পরিমাণ। বলতেছি কি, কোনো ফিল্ডের শক্তি পরিমাণ বলতে বোঝায় কোনো ট্রান্সমিটিং এন্টিনা হতে কোনো নির্দিষ্ট দূরত্বে ফিল্ডের শক্তির পরিমাণ, যা ধরি ডি একটি নির্দিষ্ট দূরত্ব যেটি নির্দেশ করে ট্রান্সমিটিং এন্টিনা হতে ফিল্ড শক্তি। জি একটি নির্দিষ্ট দূরত্ব যেটি নির্দেশ করে ট্রান্সমিটিং এন্টিনা হতে ফিল্ড শক্তি। ইও হচ্ছে ভূপৃষ্ঠের উপর একক দূরত্বের ফিল্ডের লব্ধি, আর ই হচ্ছে সেই ডি দূরত্বের দিকের লব্ধি। এই ফিল্ডের শক্তি দুটি বিষয়ের উপর নির্ভর করে। এক, কোনো ট্রান্সমিটিং এন্টিনা হতে ডি দূরত্বে অবস্থিত ফিল্ডের লব্ধি ই হলে ভূপৃষ্ঠের উপর একক দূরত্বের ফিল্ডের লব্ধি ই ও সমানুপাতিক, অর্থাৎ ই সমানুপাতিক ইও। 1 নম্বর সমীকরণ। আবার 2 নম্বর, কোনো ট্রান্সমিটিং এন্টিনা হতে ডি দূরত্বে অবস্থিত ফিল্ডের লব্ধি ই হতে ওই দূরত্বের ব্যস্তানুপাতিক, অর্থাৎ ই সমানুপাতিক 1/d। এটা 2 নম্বর সমীকরণ। এখন 1 আর 2 সমীকরণ থেকে আমরা কি পাই, যে 1 এবং 2 হতে লেখা যায় যে অতএব ই সমানুপাতিক ই 0/d বা ইউ/d। এখন কি হচ্ছে, ই ইকুয়াল এ ইন্টু ই 0/d। এটা 3 নম্বর সমীকরণ। এখানে এ একটি ধ্রুবক বা কনস্ট্যান্ট, এ একটি সমানুপাতিক ধ্রুবক বা পৃথিবীর জন্য অপচয় বিবেচনা করা হয় এবং এর মান ডিরিলেকশন কনস্ট্যান্ট ও ভূমির কন্ডাক্টিভিটি এবং প্রেরক হতে তরঙ্গ দৈর্ঘ্যের দূরত্বের উপর নির্ভর করে, এবং ভূমির কন্ডাক্টিভিটি এবং প্রেরক হতে তরঙ্গ দৈর্ঘ্যের দূরত্বের উপর নির্ভর করে। সুতরাং 3 নং সমীকরণে সামারফিল্ড সমীকরণ বলা হয়। এই 3 নং সমীকরণটা হচ্ছে সামারফিল্ড সমীকরণ।
আর ভূপৃষ্ঠের উপর একক দূরত্বে ফিল্ডের লব্ধি ইও দুটি বিষয়ের উপর নির্ভর করে। এক, ট্রান্সমিটিং অ্যান্টেনা হতে বিকিরিত লব্ধির উপর। 2, উলম্ব এবং আনুভূমিক দিকে ট্রান্সমিটিং অ্যান্টেনার উপর। তো অ্যান্টেনা হতে 100 কিলোমিটার দূরত্বে প্রাপ্ত ফিল্ড E0 = 300 √PMV/m। 300 এত বাই এত একক। পি হচ্ছে ইফেক্টিভ রেডিয়েশন পাওয়ার ইন ইউনিট অফ কিলোওয়াট। গ্রাউন্ড ওয়েভ প্রপাগেশনের প্রভাব বলতে বোঝায় গ্রাউন্ড ওয়েভ ভূমি বরাবর ভ্রমণ করে এবং ওয়েভের সাথে ভূমিতে বিপরীত চার্জেও সৃষ্টি হয়, যার গ্রাউন্ড কারেন্ট প্রবাহিত হয়, এতে এর লব্ধি হ্রাস পায়। ওয়েভ যত দূরত্ব অতিক্রম করে ওয়েভ ফিল্ডের লব্ধিও তত হ্রাস পায়। সহজ কথা, ওয়েভ যত দূরত্ব অতিক্রম করবে ওয়েভ ফিল্ডের লব্ধিও তত হ্রাস পায়। 11.7 ওয়েভ প্রপাগেশনের উপর পরিবেশের প্রভাব। তো যে ওয়েভ প্রপাগেশনে পরিবেশের প্রভাব ওয়েভকে দারুণভাবে ক্ষতিগ্রস্ত করে, কেননা কোনো সিগন্যাল ট্রান্সমিটিং অ্যান্টেনা হতে ট্রান্সমিট হয়ে পরিবেশের বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং সেখান থেকে অনেক প্রকার নয়েজই ওই প্রবাহিত ওয়েভের সঙ্গে মিশে রিসিভারে যায় এবং ওই সিগন্যাল নয়েজ দ্বারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। গ্রাহকের নয়েজ দূর করার ব্যবস্থা থাকলেও এক্ষেত্রে মূল সিগন্যালকে রিকভারি করা কঠিন হয়ে পড়ে। অর্থাৎ আমরা যেটা বলতেছি এখানে যে পরিবেশের প্রভাব, যে আমরা যখন কোনো ট্রান্সমিটিং অ্যান্টেনা হতে সিগন্যালকে ট্রান্সমিট করি, যখন যেটা বায়ুমণ্ডলে বা ফ্রি প্লেজে যখন এটা ঢুকে যায়, এটার সাথে প্রচুর পরিমাণ হারমোনিক্স যুক্ত হয় এবং যখন রিসিভিং অ্যান্টেনা দ্বারা রিসিভ করা হয় তখন এই হারমোনিক্সগুলো থেকে আমার অরিজিনাল সিগন্যালকে মানে মূল সিগন্যালটাকে রিকভারি করতে মানে ফিরে পেতে অনেক কঠিন হয়ে পড়ে। এই কথাটাই বোঝাচ্ছে। যাই হোক, এখন আমরা পড়ব বায়ুমণ্ডলের গঠন। তো বায়ুমণ্ডলের গঠন বলতে বায়ুমণ্ডলকে 3টি ভাগে ভাগ করা যায়: ট্রোপোস্ফিয়ার, স্ট্রেটোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার ভূপৃষ্ঠ হতে প্রায় 10 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তরকে বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ার বলে। এই এলাকার মধ্যে বায়ুমণ্ডলের ঘনত্ব, তাপমাত্রা, উষ্ণতা বাড়ার সাথে সাথে সুষম হারে কি হ্রাস পায়, সুষম হারে হ্রাস পায়। তো এখানে কি 10 কিলোমিটার মানে এই পর্যন্ত, এই চিত্রটা ক্লিয়ার, জায়গা কম, যে এই পর্যন্ত কি ট্রোপোস্ফিয়ার 10 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ট্রোপোস্ফিয়ার। স্ট্রেটোস্ফিয়ার ট্রোপোস্ফিয়ারের উপর থেকে 40 কিলোমিটার পর্যন্ত, মানে এই যে এখানে 10 আছে, এই 10 থেকে এই পর্যন্ত 50, 10 থেকে 50 অর্থাৎ 40 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলীয় অংশকে স্ট্রেটোস্ফিয়ার বলে। এই এলাকার মধ্যে তাপমাত্রা কিছুটা স্থির থাকে। আমি একটা ছক আকারে দেখাতে চেয়েছি যে ট্রোপোস্ফিয়ারটা হচ্ছে ভূমির থেকে 10 কিলোমিটার, ভূপৃষ্ঠ হতে 10 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, আর হচ্ছে 40 কিলোমিটার অর্থাৎ ওই ট্রোপোস্ফিয়ারের উপরের যে 40 কিলোমিটার অর্থাৎ 10 থেকে 50, এই এলাকায় তাপমাত্রা কিছুটা স্থির থাকে। তারপরে আয়োনোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ারের উপরিভাগের অঞ্চলকে আয়োনোস্ফিয়ার বলে। এই অঞ্চল প্রায় 400 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে, অর্থাৎ 400 কিলোমিটার মানে কি, তাহলে 50 থেকে উপরে যা আছে 400 কিলোমিটার পর্যন্ত আয়োনোস্ফিয়ার বিস্তৃত থাকে। যাই হোক, এই ছিল আমাদের আজকের ক্লাস পর্যন্ত 11 অধ্যায়ে। এখানে একটা পয়েন্ট বাকি আছে 6.8, এর কিছু অংশ বলা হয়েছে আর কিছু অংশ বাকি আছে। এই বাকিটা হচ্ছে বাড়ির কাজ তোমাদের জন্য। অধ্যায় 11 যে বাড়ির কাজটা হচ্ছে স্পেস ওয়েভ প্রপাগেশনের ফিল্ড লব্ধি, 2 নম্বর হচ্ছে স্পেস ওয়েভ প্রপাগেশনের রেঞ্জ। আমরা 3 নম্বর 4 নম্বর চ্যাপ্টারে প্রপাগেশন সম্বন্ধে অনেক পড়ে আসছি, হ্যাঁ, মানে এই বইয়েরই 3 নম্বর ক্লাস 4 নম্বর ক্লাসে বারবার বলা হয়েছে প্রপাগেশন এবং গাণিতিক ব্যাখ্যাগুলো দেওয়া হয়েছে। তো ওইটার সাথে কিছুটা মিল আছে, তোমরা যদি স্টাডি করো ইনশাল্লাহ পাবে। তবে এই বাড়ির কাজটা যেটা দেওয়া হয়েছে যে এই কাজটা কমপ্লিট করে সেশনাল আকারে তোমাদেরকে প্রতি ক্লাসে বলা হয় যেটা ওই তুমি যে পলিটেকনিকে পড়ো ওই পলিটেকনিকের এই সাবজেক্টের যে সংশ্লিষ্ট টিচার আছে তার কাছে সেশনাল আকারে জমা দিবে এবং আমরা টিচারদেরকে আমাদের মানে কর্তৃপক্ষ কর্তৃক বলা আছে এবং রিকোয়েস্ট করা আছে যে তারা যেন ওই সেশনাল খাতাটা মূল্যায়ন করে তোমাদেরকে
ধারাবাহিক মার্ক হিসাবে ওটা রিসিভ করে এবং ধারাবাহিকের মার্ক প্রদান করে। তাহলে তোমরা আজকের ক্লাস এই পর্যন্ত। যদি এই ক্লাসের আর কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা আগামী ক্লাসে অবশ্যই ইনবক্সে আমাদেরকে জানাবে এবং আমরা সেই অনুযায়ী তোমাদেরকে কী করবো, এটার উত্তর দেওয়ার চেষ্টা করবো। তবে এটা আজকের ক্লাসটা 14তম ক্লাস। আমি হয়তো আর 2টা ক্লাস, আমার নিয়মতান্ত্রিকভাবে আমাকে 16টা ক্লাস দেওয়া হয়েছে, আর 2টা ক্লাস আছে। আজকের ক্লাসটা হয়তো 11 নম্বর চ্যাপ্টার শেষ হয়েছে, আগামী ক্লাসটা হয়তো 12 নম্বর চ্যাপ্টার হবে। তা আশা করবো তোমরা যদি আমার আরও একটা ক্লাস অতিরিক্ত বা 1-2টা ক্লাস অতিরিক্ত নিতে হতে পারে, যদি আমাদের অতিরিক্ত ক্লাস নিতে হতে পারে, তাহলে তোমরা অবশ্যই ইনবক্সে কমেন্ট করবে যে তুমি যে চ্যাপ্টারগুলো এই পর্যন্ত যে 16টা ক্লাস হবে, 16টা বা 15টা 16টা ক্লাস হবে, যে ক্লাসটা তোমরা ভালোভাবে বুঝো নাই বা কোথাও গ্যাপ আছে সেইগুলো বললে আমি আবার রিভিউ করার চেষ্টা করব। তারপর যদি প্রশ্নপত্র থাকে তাহলে এই প্রশ্নগুলো তোমরা ইনবক্সে করো, তাহলে আমি একটু উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর এই ক্লাসগুলো আমরা সবাই জানি, যারা এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে শুনেছি, যে এই ক্লাসগুলো রেকর্ডিং অবস্থায় থাকে এবং তুমি যখন খুশি তখন www.skills.gov.bd.com থেকে তোমরা পাবে। তা আগামী ক্লাসে আমাদের আলোচনা হবে। আগামী ক্লাসে যা হবে, আমরা বলছিলাম যে আগামী ক্লাসে হবে অধ্যায় 12, ওয়েব প্রপাগেশনে ভূপৃষ্ঠের বক্রতা ও আয়নোস্ফিয়ারের প্রভাব। মানে এই 11 নম্বর চ্যাপ্টার সাথে অনেকটাই মিল আছে এবং এটা তোমাদেরকে জানতে হবে। তো আমাদের জানার পরে আমরা এই ক্লাসটা নিতে পারবো। 11 নম্বর চ্যাপ্টারটা আমরা দেখব, 12 নম্বর চ্যাপ্টারটা, 11 নম্বরটা পড়বো এবং আগামী ক্লাস যেদিন আগামী বুধবার আবার 8:30-এ এই 12 নম্বর চ্যাপ্টার নিয়ে আমি তোমাদের কাছে হাজির হবো এবং এই চ্যাপ্টারটা একটু ভালোভাবে দেখে আসবা। দেখে আসলে ক্লাসগুলো যখন হয় তখন বুঝতে সহজ হয়। তো 12 নম্বর চ্যাপ্টারে আছে স্পেস ওয়েব প্রপাগেশন, ভূপৃষ্ঠের বক্রতা ও আয়নোস্ফিয়ারের প্রভাব, যেটা আমরা স্পেস ওয়েব কাকে বলে আজকে পড়েছি, প্রপাগেশনের প্রভাবটাও পড়েছি। 12 নম্বর 2 আছে ডাক্ট, মাল্টিহোপ এবং ট্রেপুস্ক্যাটার প্রপাগেশনের ব্যাখ্যা। 12.3-তে আছে আয়নোস্ফিয়ার এবং 12.4-এ আছে আয়নোস্ফিয়ারের স্তর। 12.5-এ আছে আয়নোস্ফিয়ারের বিভিন্ন স্তরের ধর্ম এবং 12.6-এ আছে আয়নোস্ফিয়ারের মধ্য দিয়ে প্রতিফলন ও প্রতিসরণ। 12.7-এ আছে আয়নোস্ফেরিক পরিবর্তন ও ভূচুম্বকীয় প্রভাব বর্ণনা। 12.8 আছে স্কিপ দূরত্ব, স্কিপ এলাকা এবং সর্বোচ্চ ব্যবহৃত ফ্রিকোয়েন্সি এবং 12.9 আছে স্কাইওয়েভ প্রপাগেশনের ফ্যাডিং এবং নয়েজের ব্যাখ্যা। এই 9টা পয়েন্ট আছে, 9টা পয়েন্ট ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা তোমাদেরকে বুঝাবো। এটা 12 নম্বর অধ্যায়, অর্থাৎ আমাদের 15তম ক্লাস। তোমরা যদি আগের থেকে আমাদেরকে তোমাদের সমস্যাগুলো জানাও তাহলে আমরা সহজে ধরতে পারি। আসলে যেখানে ক্লাসে ছাত্র উপস্থিত নেই, মানে এক পক্ষ লেকচার টাইপ হয়ে যাচ্ছে, যে আমরা বলে যাচ্ছি তোমরা শুধু এখান থেকে প্রশ্ন করা যাচ্ছে না, আমরা উত্তর দিতে পারতেছি না। ইনবক্সে প্রশ্ন করলে আমরা পরবর্তী ক্লাসগুলো, যে 1-2টা অতিরিক্ত ক্লাস নিতে হবে, সেই ক্লাসগুলোর মধ্যে আমরা তোমাদের এই বইয়ের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আশা করব তোমরা ভালোভাবে মনোযোগের সাথে পড়বে, তাহলে তোমরা আসলে উপকৃত হবে। এই দেশের এই দুর্দিন অবস্থায় সরকারের এই সঠিক সিদ্ধান্ত আমাদের কল্যাণে আসুক এবং আমরা সঠিকভাবে লেখাপড়া করতে পারি, সুস্থ থাকি, অন্যকে সুস্থ রাখার চেষ্টা করি, নিজে সতর্ক থাকি, পরিবারের লোকদেরকে সতর্ক রাখার চেষ্টা করি এবং বাসায় যতক্ষণ থাকি লেখাপড়া করার চেষ্টা করি এবং বাসায় বেশি সময় থাকি, অযথা ঘোরাফেরা না করি। সমাজ সুন্দর হলে দেশ সুন্দর হবে, আর সমাজকে সুন্দর করতে চাইলে জাতি সুন্দর হতে হবে। আমি যদি নিজে সুন্দর হই, জাতি সুন্দর হবে, দেশ সুন্দর হবে এবং আমাদের দেশ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে, এই আশা এবং প্রত্যয় ব্যক্ত করে ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসের জন্য। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে আগামী বুধবার এই একই সময় 8:30 অধ্যায় 12 নিয়ে আমরা অধ্যায় 12 আলোচনা করব। সবাইকে উপস্থিত থেকে ক্লাসটা করার জন্য অনুরোধ জানাচ্ছি।
খুদা হাফেজ।